দেশ কি? কখনো মনে হয় হয়তো স্রেফ মানচিত্রের দাগ টানা সীমারেখা বা জোর করে চাপিয়ে দেওয়া কাঁটাতারের নামেই দেশ, কিন্তু পরক্ষণেই দ্বন্দ্বে পড়ে যেতে হয়। এই সীমারেখার মধ্যে সার্বভৌমত্ব অর্জনের জন্য যুগে যুগে কত না বলিদানী হয়েছে। সার্বভৌমত্ব, স্বাধীনতা, এই শব্দগুলো যেন প্রাণের সবটুকু উচ্ছ্বাস ধারণ করে থাকে। সিকিম কেন তাদের স্বাধীনতা হারালো সেই সম্পর্কে আলোচনা করা হবে অজানা ইতিহাসের আজকের পর্বে। অজানা ইতিহাস চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন রাখুন। ইতিহাসের পাতায় অনেক জাতি যেমন স্বর্ণ আক্ষরে নিজেদের স্বাধীনতা অর্জনের গল্প লিখেছে, তেমনি এর পাশাপাশি কালো হরফের লেখা স্বাধীনতা হারানোর অধ্যায়েরও সংখ্যা নেহাত কম নয়। সাম্প্রতিক ইতিহাসে এমন দেশের কথা বলতে গেলেই চলে আসে সিকিমের নাম। মাত্র ৭,০৯৬ বর্গ কিলোমিটার ছোট্ট দেশ সিকিমের জনগণও স্বাধীনতা চেয়েছিল। সাল ১৯৪৭, ব্রিটিশরা যখন উপমহাদেশ ছেড়ে চলে যায়, তখন সিকিমে গণভোট হয়েছিল যে তারা ভারতের সাথে যুক্ত হতে ইচ্ছুক কিনা। সিকিমের জনগণ প্রত্যাখ্যান করে এ প্রস্তাব, কিন্তু এরপর ৩০ বছর না পেরুতেই এক বিশ্বাসঘাতক ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের কুটচাল ও সিকিমের রাজার সরলতায় সিকিম হয়ে ওঠে ভারতের প্রদেশ। সিকিমের ভারতের প্রদেশ হয়ে ওঠা সফরটা বুঝতে হলে একটু ব্রিটিশ ভারতের সময়ে ফিরে তাকানো দরকার। ভূরাজনৈতিক দিক থেকে সিকিমের উপর আধিপত্যবাদীদের লোভাতুর দৃষ্টি ছিল সবসময়। ১৯বিংশ শতকের প্রথম দিকে প্রতিনিয়ত নেপালে গুকরা রাজ্যের হামলায় উৎকণ্ঠিত ছিল সিকিম। গুকরা রাজ্য হামলা চালাতো সংলগ্ন ব্রিটিশ ভারতের রাজ্যগুলোতেও। তাই সহজে সে সময় সিকিম ও ব্রিটিশ রাজ গুকরাদের বিরুদ্ধে এক কাতারে দাঁড়িয়ে যায়। এরপর ১৮১৪ সালে শুরু হওয়া ব্রিটিশ নেপাল যুদ্ধে নেপাল পরাজিত হয়, আর এক চুক্তি অনুসারে সিকিমের ফিরে পায় নেপালে অধিকৃত তার অংশগুলো। আর এই সুযোগে ব্রিটিশরা সিকিমের উপর নিজেদের প্রভাব বিস্তার করতে শুরু করে। তারা সিকিমের রাজাকে চাপ প্রয়োগ করে দার্জিলিং নিজেদের হস্তগত করে নেয়। এই পাহাড়ি এলাকাটি চমৎকার অবকাশ যাপন কেন্দ্রের পাশাপাশি তিব্বতের সাথে তাদের বাণিজ্য পথ স্থাপনের সুবিধা করে। তবে ব্রিটিশদের সাথে চুক্তি হয়েছিল যে দার্জিলিং এর জন্য তারা সিকিমকে নির্দিষ্ট পরিমাণ কর প্রদান করবে, কিন্তু এই কর নিয়ে অচিরেই ব্রিটিশ ভারত ও সিকিমের সম্পর্ক ফাটল ধরতে শুরু করে। এছাড়া সিকিমের শ্রমিক শ্রেণীর অনেক অধিবাসী উন্নত জীবন ব্যবস্থার জন্য ব্রিটিশ অধিকৃত অংশে জীবনযাপন শুরু করে। সিকিমের রাজা জোরপূর্বক তাদের ফেরত আনার চেষ্টা করলে ব্রিটিশরা অসন্তুষ্ট হয়ে ওঠে। পরিস্থিতি এমন পর্যায়ে চলে যায় যে ১৮৪৯ সালে দুই ব্রিটিশ কর্তা ব্যক্তি সিকিমে এলে সিকিমের প্রশাসন তাদের বন্দী করে রাখে। এসব কিছু জের ধরে সিকিমে আবার ব্রিটিশ সৈন্যদের আগমন শুরু হয়। ১৮৬১ সালে ব্রিটিশরা গোটা দার্জিলিং সহ সিকিমের অনেক অংশ পুরোপুরি দখল করে ফেলে। আবার নতুন চুক্তি হয়, সিকিম ব্রিটিশ ভারতের আশ্রিত রাজ্য পরিণত হয়। সিকিমে ব্রিটিশ প্রতিনিধি নিয়োগ করা হয়। এসবের ফলে সিকিম অনেক ক্ষেত্রে স্বাধীন থাকলেও সর্বোচ্চ পর্যায়ে নিয়ন্ত্রণ ছিল ব্রিটিশদের হাতে। এরপর ১৯৪৭ সালের আগ পর্যন্ত দুই দেশের সম্পর্ক অনেক উত্থান পতনের মধ্য দিয়ে যায়। তবে ব্রিটিশরা এই অঞ্চল ছেড়ে যাওয়ার পূর্বে স্বাধীন রাজতন্ত্র হিসেবে সিকিমের স্বীকৃতি দিয়ে গিয়েছিল। এ সময় ভারতের সাথে যোগ দেওয়ার প্রশ্নে সিকিমে সেই বিখ্যাত গণভোট অনুষ্ঠিত হয়, আর সিকিমের সাধারণ জনতা ইন্ডিয়ান ইউনিয়নে যোগ দিতে অস্বীকৃতি জানায়। কিন্তু সিকিম স্টেট কংগ্রেস নামক একটি দল সে সময় রাজতন্ত্র বিরোধী আন্দোলন শুরু করে। তাদের চাপে ১৯৫০ সালে সিকিমের ১১তম রাজা তাসি নামগয়াল ভারতের সাথে একটি চুক্তি করতে বাধ্য হন। এই চুক্তি অনুসারে ব্রিটিশদের মতো নেহেরু সিকিমকে ভারতের আশ্রিত রাজ্য হিসেবে ঘোষণা করেন। এর ফলে ভারতের হাতে সিকিমের নিরাপত্তা, পররাষ্ট্র ও যোগাযোগ সম্পর্কিত বিষয়গুলো নিয়ন্ত্রণে চলে আসে। তবে অভ্যন্তরীণ বিষয়গুলোতে সিকিম পরিপূর্ণ স্বাধীন ছিল। এছাড়া ভারত কর্তৃক একজন রাজনৈতিক প্রতিনিধিও নিয়োগপ্রাপ্ত হয় সিকিমের রাজধানী গ্যাংটকে। বলা যায় এরই মাধ্যমে রোপিত হয়েছিল সিকিমের পরাধীনতার বীজ। ইতিহাসে এ পর্যায়ে এসে আমাদের নজর দেওয়া দরকার একজন বিশ্বাসঘাতকের দিকে। কাজী লেনদুব দর্জি সিকিমের পরাধীনতার ইতিহাসের সবচেয়ে কলঙ্কিত নাম। লেনদুব দর্জির ও সিকিমের রাজ পরিবারের মধ্যে ছিল দীর্ঘস্থায়ী বংশগত শত্রুতা। তিনি রাজতন্ত্রের বিরোধী ছিলেন। ১৯৪৫ সালে সিকিম প্রজামণ্ডল নামক একটি দল গঠন করে তিনি তার সভাপতি নির্বাচিত হন। এরপর ১৯৫৩ থেকে ১৯৫৮ সাল পর্যন্ত তিনি সিকিম স্টেট কংগ্রেসের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৬২ সালে সিকিমের আরও কয়েকটি দলকে একত্রিত করে গঠন করেন সিকিম ন্যাশনাল কংগ্রেস।
এই দলের মূল লক্ষ্য ছিল রাজতন্ত্রের অবসান করে গণতন্ত্রের প্রচলন করা। এদিকে 1963 সালে তৎকালীন রাজা তাসির নাম গয়াল এবং 1964 সালে নেহেরু মারা গেলে পরিস্থিতি বদলে যায়। এই সময় ভারতের ক্ষমতায় আসেন ইন্দিরা গান্ধী। তিনি সিকিমের প্রতি নেহেরুর মতো ততটা সদয় ছিলেন না। নেহেরু এই কুদে সিকিমকে বিরক্ত করে সাম্রাজ্যবাদ বিরোধী নেতা হিসেবে নিজের খ্যাতির 12টা বাজাতে চাননি। 1960 সালে এক সাক্ষাৎকারে নেহেরু বলেছিলেন জোরপূর্বক সিকিম দখল করা হবে মশা মারতে কামান লাগানোর মতো ঘটনা। তবে নেহেরুর আগ্রহ না থাকলেও সেই মশা মারতে তার কন্যার আগ্রহের কমতি ছিল না। অবশ্য ইন্দিরার এই আগ্রহের পিছনে বেশ কয়েকটি কারণও ছিল। প্রথমত 1962 সালে চীন ভারত যুদ্ধের পর ভূরাজনৈতিক অবস্থানের জন্য ভারতের কাছে সিকিম গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। উল্লেখ্য, ভৌগোলিক দিক থেকে সিকিমের পশ্চিমে নেপাল, উত্তর পূর্বে চীনের তিব্বত, পূর্বে ভুটান এবং দক্ষিণে পশ্চিম বাংলা। এছাড়া ভারতের ভয় ছিল সিকিম হয়তো স্বাধীনতার জন্য জাতিসংঘের কাছে আবেদন করতে পারে বা চীনের সাহায্য চাইতে পারে। আর রাজা পান্ডেলকেও সন্দেহের চোখে দেখত ভারত। তাই এ সময়ে ভারত ঘরের শত্রু বিভীষণ হিসেবে লেনদুপ দর্জিকে কাজে লাগানোর পরিকল্পনা করে। পরবর্তীতে লেনদুপ দর্জি স্বীকার করেন যে ভারতীয় ইন্টেলিজেন্স থেকে তাকে অর্থ এবং করণীয় বাতলে দেওয়া হতো। ভারতের মতো একটি শক্তিকে পিছনে পেয়ে লেনদুপ দর্জি একের পর এক ক্ষমতার সিঁড়ি টপকাতে শুরু করে। রয়ের তৎকালীন পরিচালক অশোক রায়নার বই ইনসাইডার র থেকে জানা যায় 1971 সালে ভারতের সিকিমকে দখল করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়। সিকিম ন্যাশনাল কংগ্রেসের মাধ্যমে তারা সেখানকার নেপালি হিন্দুদের বৌদ্ধ রাজাদের বিরুদ্ধে খেপিয়ে তোলে এবং দাবি তোলে রাজতন্ত্রের অবসানের। আন্দোলন, খুন, জখম ও রাজনৈতিক অস্থিরতার মাধ্যমে পরিস্থিতিকে এতটাই গোলাটে করে ফেলা হয় যে সিকিমের অভিজাত হিন্দু সমাজ ভাবতে শুরু করে এই বৌদ্ধ রাজাদের অধীনে থাকার চেয়ে আমাদের জন্য ভারতীয় হয়ে যাওয়াটাই ভালো হবে। এদিকে সবকিছু যে ভারতের ইন্ধনে হচ্ছে তৎকালীন রাজা পান্ডেলও তা ঘূর্ণা করেও ভাবতে পারেননি। তিনি মহাত্মা গান্ধী ও পণ্ডিত নেহরুর ভীষণ ভক্ত ছিলেন। তাদের উত্তরসূরিরা যে তার সিকিমের রক্ষক থেকে বক্ষক হয়ে উঠতে পারে দূর স্বপ্নেও তা তার মাথায় আসেনি। তারা ডাবল গেম খেলেছিল। একদিক দিয়ে তারা পান্ডেলকে আশ্বস্ত করেছে, অন্য দিক দিয়ে লেনদুপ দর্জিকে কাজে লাগিয়েছে। চীনের পক্ষ থেকে ভারতের বিষয়ে সতর্কও করা হয়েছিল, কিন্তু তিনি তা কানে তুলেননি। সে সময় পান্ডেল দাবার চালগুলো একটু বুদ্ধি কাটিয়ে খেললে আজ হয়তো পরিস্থিতি অন্যরকম হতে পারত। 1970 সালের দিকে সিকিম ন্যাশনাল কংগ্রেস দেশব্যাপী নতুন করে সুষ্ঠু নির্বাচন ও নেপালি জনগোষ্ঠীর অধিক অংশগ্রহণ দাবি করে। এরপর 1973 সালে অনুষ্ঠিত নির্বাচনে ফলাফলে অসন্তুষ্ট হয়ে তারা ভোট কারচুপির অভিযোগ আনে আর দেশব্যাপী তীব্র আন্দোলন গড়ে তোলে। এই আন্দোলনে সিকিমের আরো কয়েকটি দল যোগ দিলে পরিস্থিতির দ্রুত অবনতি হয়। এই আন্দোলন একসময় পরিণত হয় রাজতন্ত্রের পতন আন্দোলনে। পরিস্থিতির নিয়ন্ত্রণে রাজা ভারতের সাহায্য কামনা করেন। ভারত প্রশাসন রাজাকে চাপে ফেলে রাজার ক্ষমতা চূড়ান্তভাবে খর্ব করে নতুন সংবিধান প্রণয়ন করে। এই সংবিধান অনুসারে প্রায় সব ক্ষমতাই চলে যায় নির্বাচিত প্রতিনিধিদের হাতে। এরপর 1974 সালে নির্বাচনে লেনদুপ দর্জি অস্বাভাবিক ব্যবধানে বিজয় লাভ করে। 32টি আসনের মধ্যে 31টি আসনই তার দল জয়লাভ করে। নির্বাচনে জিতে লেনদুপ দর্জি সিকিমের প্রধানমন্ত্রী হন, কিন্তু তখনও রাজা সাংবিধানিক প্রধান হিসেবে রয়ে গিয়েছিলেন। পরে 1975 সালের 27শে মার্চ লেনদুপ দর্জি ক্যাবিনেট মিটিংয়ে রাজতন্ত্র বিলুপের প্রশ্নে গণভোট গ্রহণের সিদ্ধান্ত নিলেন। অচিরে চারদিক থেকে গণভোটের ফলাফল আসতে শুরু করে যে জনগণ রাজতন্ত্র চায় না। অবশ্য অভিযোগ আছে পুরো বিষয়টাই ছিল সাজানো। ভারতীয় সেনাবাহিনী জনগণকে বাধ্য করেছিল রাজতন্ত্রের বিপক্ষে ভোট দিতে। এভাবে অবসান ঘটে রাজাপদের। এরপর 6 এপ্রিল 1975 সালে সকালে উঠে রাজা পান্ডেল দেখতে পান ভারতীয় সেনাবাহিনী ঘিরে ফেলেছে তার প্রাসাদ। প্রাসাদের 243 জন পাহারাদারকে কবজা করতে 5000 ভারতীয় সেনাবাহিনীর আধা ঘন্টা বেশি লাগেনি। পান্ডেল বন্দী হন আর সিকিমের পতাকাকে হটিয়ে সিকিমের আকাশে দখল করে ভারতের পতাকা। ভারতের কেনা গোলাম লেনদুপ দর্জি সিকিমকে প্রদেশ করার জন্য ভারতীয় পার্লামেন্টের কাছে আবেদন জানান। এরপর 14 এপ্রিল আবার এক গণভোটে সিকিমের জনগণ এই আবেদনে সম্মতি জানায়। অবশেষে 26শে এপ্রিল 1975 সালে সিকিম অফিসিয়ালি ভারতের 22তম প্রদেশ হিসেবে স্বীকৃতি পায়। আশ্চর্যজনক হলেও সত্য, জাতিসংঘের চীন ছাড়া অন্য কোনো দেশ এই দখলদারি নিয়ে উচ্চবাচ্য করেনি। সিকিমের তরুণ প্রজন্ম তাদের এ সকল নেতাদের কীর্তির কথা ভেবে আজও লজ্জায় মুখ লুকায়।
যাদের কল্যাণে এক সময়কার স্বাধীন সিকিম আজ পরিচিত ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম প্রদেশ হিসেবে। আর রাজধানী গ্যাংটক ভারতের অন্যতম পর্যটন শহর। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসবো নতুন কোনো রহস্য রোমাঞ্চকর ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।